হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে অনেকদিন পরে ক্যামেরাটাকে অন করে ক্যামেরার সামনে আমি কথা বলতে বসেছি, তোমাদের সাথে আমি কথা বলতে বসেছি। কিছু মাস ধরে, মোটামুটি 2-3 মাস ধরে আমাদের বাড়িতে এমন একটা সিচুয়েশন ছিল যেখানে ভিডিও অন করে কথা বলার মতো কন্ডিশন ছিল না। কিছুটা আন্দাজ তোমরা করতে পারছো, কারণ আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, ফেসবুকেও পোস্ট দিয়েছিলাম, তো কিছুটা হয়তো আন্দাজ তোমরা করতে পারছো। কিন্তু যতটুকু তোমরা দেখেছো ঘটনাটা তার থেকে অনেকটাই বড়। জাস্ট কি বলবো, জাস্ট ফলাফলটুকু তোমাদেরকে বলা হয়েছে, তার পেছনে যে কত বড় একটা স্টোরি আছে সেগুলো তোমাদেরকে জানানো হয়নি। কোথা থেকে শুরু করবো সেটাই ভাবছি, কারণ পুরোটা না বললে তোমরাও ভাববে যে কি ব্যাপার, হঠাৎ করে 2 মাস 3 মাস গায়েব হয়ে গেল, আবার হঠাৎ করে ভিডিও দিচ্ছে, ব্যাপারটা কি তোমরাও বুঝতে পারবে না। আর আমার মনে হয় পুরো ব্যাপারটা জানানো দরকার, যেহেতু তোমাদের সাথে সবটাই শেয়ার করি, তো এই বিষয়টাও জানানো দরকার তোমাদেরকে। এর আগে আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার বাবার 2000 সালে একবার হার্ট অ্যাটাক হয়েছিল। তখনই বাবার এনজিওগ্রাম করে ধরা পড়েছিল যে একটা হার্টের একটা ভালভ ব্লক আছে। তো ডাক্তার তখনই বলেছিল যে ওষুধ খেয়ে মোটামুটি 20 বছর অবধি আরামসে চলে যাবে, 20 বছর কোনো প্রবলেম হবে না, তারপরে আপনাকে অপারেশন করতে হবে। দেন দীর্ঘ 20 বছর বাবা ওষুধপাতি খেয়েই আছে, কোনো প্রবলেম হয়নি, তারপরেও কোনো প্রবলেম হয়নি। অ্যাকচুয়ালি সেদিনকে দেখছিলাম হার্টের একটা ডক্টর ইন্টারভিউ দিচ্ছিল যে হার্টের পেশেন্ট দুরকম হয়। একটা হয় সিমটমস থাকে, যার বুকে টুকে ব্যথা করে, যার শরীরে অস্বস্তি করে, যে বুঝতে পারে। আর এক রকম পেশেন্ট হয় যারা কিছু বুঝতেই পারে না, সেই বলে না সাইলেন্ট অ্যাটাক হয়ে যায়, ভেতর ভেতর যে হার্টের প্রবলেম আছে কি আছে তারা কিছুই বুঝতে পারে না, হঠাৎ করে অ্যাটাক হয়ে যায়, তো তখন আর কিছু করার থাকে না। তো আমার বাবা হলো সেকেন্ড টাইপ, বাবার কোনো সিমটমস ছিল না যে হার্টে ব্লক আছে কি আছে, স্ট্রোক হয়েছিল, তখন এনজিওগ্রাম করা হয়েছিল বলে আমরা সবাই জানি যে হার্টের একটা ভালভ ব্লক আছে, বাট এমনি বাবার কোনো প্রবলেম হতো না। এমনি সুগার টুগার মাঝে মাঝে ফল করতো, মাঝে মাঝে বলতে এই নিয়ে 2 বার ফল করলো, কিন্তু এমনি হার্টের যে প্রবলেম, যে বুকে ব্যথা করছে কি কিছু, সেগুলো কোনো প্রবলেম ছিল না। তো ডাক্তার তো বাবাকে দেখানো হতো, কিছু কারণবশত বাবা যে ডাক্তারকে দেখাতো সেই ডাক্তারকে ওই আমাদের বেলডাঙাতে কিছু প্রবলেম হয়েছিল, তোমরা সেটাও মনে হয় দেখেছো খবরে, কার্তিক লড়াইয়ের টাইমে কিছু প্রবলেম হয়েছিল। তো সেসবের জন্য বাবা যাই হোক সেই ডাক্তারটাকে দেখাতে পারিনি। তো ওই যে বলে ভগবান যা করে কোনো না কোনো কারণের জন্য করে, তো সেই ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছিল। সেই ডাক্তারকে যখন দেখাতে পারলো না, তখন অন্য একটা ডাক্তার চেঞ্জ করা হলো, অনির্বাণ ঠিক করে দিল। সেই ডাক্তারটার কি একটা নাম, কি পান্ডে না কি শীল কিছু একটা, ডাক্তারের নাম আমার তো মনে নেই। যাক, সেই ডাক্তারকে দেখানো হলো। সেই ডাক্তার প্রথমেই একটা কথাই বললেন যে আপনার যেহেতু একবার হার্ট অ্যাটাক হয়েছে আর আপনার এনজিওগ্রামটা করা হয়েছে 2000 সালে, প্রায় 25 বছর হয়ে গেল সেই এনজিওগ্রামটা করা, আপনি আর একবার এনজিওগ্রাম করে নিন, তাহলে হার্টের ব্লকেজটা বেড়েছে না ওই রকমই আছে সেটা ধরা পড়বে। তো সেই কথা মতো বাবা এনজিওগ্রাম করাতে গেছিল মুকুন্দপুর মেডিকা, যেটা এখন মণিপাল, ব্যাঙ্গালোরের মণিপাল হসপিটাল আছে, সেটার আন্ডারে এখন মুকুন্দপুর মেডিকাটা চলে এসেছে। লেখাই থাকে মণিপাল মেডিকা, এরকম লেখা থাকে। তো যাই হোক, ওখানেতে গিয়ে এনজিওগ্রামটা করানো হয়। সেখানেতে গিয়ে ধরা পড়লো প্রথমে একটা ভালভ ছিল ব্লকেজ, এখন 2টো দেখাচ্ছে। তো ডাক্তার বাবু ডক্টর কুণাল সরকার, সবাই জানো, খুব ভালো ডাক্তার। তো উনি অপারেশন করেছে, আমার বাবার আমার জেঠুর দুজনে উনি অপারেশন করেছেন। তো উনি তখন বললেন যে দেখুন, আপনি এমনিতেই 5 বছর লেটে চলছেন, আপনাকে আরো 5টা বছর আগে আসতে হতো। যেই কথা সেই 2000 সালে একটা ডাক্তার যে ডাক্তার বলেছিল যে 20 বছর কোনো প্রবলেম হবে না, তারপর থেকে প্রবলেম হবে, আপনি অপারেশন করে নেবেন তারপরে। সেই কথায় কুণাল সরকারও বললেন, ডক্টর কুণাল সরকারও বললেন যে আপনাকে আরো 5টা বছর আগে আসতে হতো, আপনি এমনিতেই 5 বছর লেটে চলছেন, আপনার ইমিডিয়েট অপারেশন করা দরকার, এবার আপনি কি করবেন আপনি দেখুন। তো ওই কথা বলার পর আবার আমরা তো মোটামুটি সবাই জানি যে একটা অপারেশন করাতে হবে। এবার মনে মনে একটা আশা ছিল, কি বলে না স্টেন বসানো না কি বলে, হার্টের যেটা ব্লক থাকে, যতদূর জানি, আমি তো অত মেডিকেল টার্ম জানি না, বাট যেটুকুনি আর কি সবার কথা, যেটুকুনি ইউটিউব ঘেটে জানতে পারলাম যে ওই হাতের এনজিওগ্রামটা কি হয়, ওই হাতের শিরা দিয়ে একটা তার ঢোকানো হয়, সেই তারের ভিতর ক্যামেরা থাকে, তো সেইটা দিয়ে আর কি গিয়ে হার্টের কাছে, হার্টের কোন জায়গাটা ব্লক আছে না আছে সেগুলো দেখা হয়।
তো স্টেন বসানো নাকি একটা বলছে, সেটা দিয়ে যদি পসিবল হয় আর কি। তো এই যে শিরা দিয়ে গেল, যে জায়গাটা ব্লক আছে সেই জায়গাটাতে ঢুকে ওই একটা লোহার খাঁচার মতো ওইটা গিয়ে ওই ব্লকটা আর কি, ব্লকের জায়গাটা এরকম করে কি বলবো, জায়গাটাকে যেটা বন্ধ হয়ে আছে আর কি সেটাকে খুলে দেয়, যাতে রক্ত চলাচলটা আবার করতে পারে। তো আমরা মনে মনে আশা করেছিলাম যে এনজিওগ্রাম করতে গিয়ে, ডাক্তার বলেছিল যদি স্টেন বসাতে হয় তো এনজিওগ্রাম করতে গিয়ে আমরা করে দেবো, না হলে বাইপাস করতে হবে। তো যখন বাবার এনজিওগ্রাম করতে হবে তখন থেকে তো আমরা ঠাকুরকে রাখছি যেন স্টেন বসিয়ে হয়ে যায়, যেন বাইপাস সার্জারি না করতে হয়। তো শেষ অবধি যেটা হলো যে অপারেশন করতে হবে। ডক্টর সামনেই বললেন যে একটা ভেন, মানে যে দুটো ভেন ব্লক ছিল, একটা ভেন দিয়ে উঠছে তারটা, আর একটা ভেন এতটাই ব্লক যে তারটা উঠলোই না। তো ডাক্তার বাবার সামনেই বলে দিয়েছে যে ও ছেড়ে দাও, বাইপাস সার্জারি করতেই হবে। তো তখন থেকে আমাদের একটুখানি মনটাও খারাপ, এবার অপারেশনটা তো বড় অপারেশন, তো মনটাও খারাপ যে এরকম অপারেশন করতে হবে, অপারেশন করতে হবে। এরকম এরকম করতে করতে আর কি অপারেশনের দিন সবাই মিলে ঠিক করলো, অপারেশন হলো। বাবা অপারেশনের পরের দিনকে খুব ভালো রেসপন্স করলো, জ্ঞান ফিরলো। আমার ভাই গেল বাবাকে দেখতে, আর সব থেকে বড় কথা হলো আমার ভাই মুখে মাস্ক পরছিল। আমার ভাই যে বাবার সাথে দেখা করতে যাবে সেটাও বাবা জানতো না। তো বাবা ভাই মুখে মাস্ক পরে ঢুকছে, বাবা দেখেই বলছে কে মিষ্টু, মানে এতটাই ভালো আর কি রেসপন্স করেছে বাবা, চিনতেও পারছে। তো ডাক্তারও বললো যে খুব ভালো উনি রেসপন্স করছেন। আমার ভাই যেহেতু মেডিকেল নিয়ে পড়ছে, ডাক্তারি পড়ছে, ও বললো যে জেঠুর কালকে এত বড় অপারেশন হয়েছে, আজকে যে আমাকে চিনতে পেরেছে, মুখে মাস্ক পরা আছে, আমি আসবো সেটাও জানে না, এত ভালো যে কথা বলছে, তো এটা খুব ভালো একটা সাইন আর কি। তো বাবার আর কি মেন কথা হলো বাবার অপারেশনটা খুব ভালোভাবে হয়েছে, বাবার রিকভারিও খুব ভালোভাবে হয়েছে। তো এটা গেল একটা ভালো দিক। এবার আমাদের ফ্যামিলির সব থেকে একটা খারাপ দিক যেটা, সেই দিকটা তোমাদেরকে বলি। এখনো মাঝে মাঝে বিশ্বাস হয় না, বিশ্বাস করো, মানে এখনো বেশ আছি, আনন্দ করছি, মজা করছি, হঠাৎ করে যখন মনে হয় আমার জেঠু আর নেই আমাদের মাঝে, তখন যেন আমার পাগল পাগল লাগে। মানে না তো ঠিক মতো বসতে পারি, না ঘুমাতে পারি, মানে এখনো অবধি এমন কোনো রাত নেই যে রাতে আমি না কেঁদে ঘুমিয়েছি। সারাদিন কাজের মধ্যে থেকে কিছু মনে হয় না, যখন রাতের বেলাতে বাবু ঘুমিয়ে যায়, অমিত ঘুমিয়ে যায়, তখন খালি ওই কথাগুলো মনে পড়ে যে আমার জেঠু আর নেই। মানে একটা কেমন একটা ফিলিং, তোমাকে বলে বোঝাতে পারবো না। বাট জেঠুর কি হয়েছিল সেটা তোমাদেরকে জানানো দরকার। জেঠু যে নেই সেটা তোমাদেরকে জানিয়েছিলাম, কমিউনিটি পোস্ট করেছিলাম, ফেসবুকেও পোস্ট করেছিলাম। তো যাই হোক, আমার জেঠুর ওই যে বললাম দুরকম পেশেন্ট হয়, কোনো পেশেন্টের সিমটমস থাকে, বুকে ব্যথা ব্যথা করে, কোনো পেশেন্টের করে না। তো আমার জেঠুর এতদিন কোনো ব্যথা করেনি, এই মোটামুটি 5-6 মাস থেকে বুকে ব্যথা করতো, তাও বেশি না, মানে মাসে হয়তো একবার দুবার বুকে আর পিঠে এরকম ব্যথা করতো, একটুখানি মাসাজ টাসাজ করে দিলে ঠিক হয়ে যেত। তো খুব একটা প্রবলেম, মানে এতটা বিশাল চিন্তা করার মতনও খুব একটা প্রবলেম ছিল না। এবার যেহেতু আমাদের বাড়ির সবাই মেডিকেল লাইনে আছে, তো সবার একটু একটু জানে যে কোন দিকে ব্যথা করলে কি হতে পারে না হতে পারে। তো সেই অনুযায়ী আর কি জেঠুর ডাক্তার দেখাতে গেল, জেঠুকেও ইকো করানো হলো, ইসিজি করানো হলো, ওখানেতে কিচ্ছু ধরা পড়েনি, সব নর্মাল, সমস্ত রিপোর্ট নর্মাল। তো দেখে একটুখানি নিশ্চিন্ত হয়ে গেল। মোটামুটি কিছু হয়তো ওষুধ দিয়েছিল, সেগুলো হয়তো খাচ্ছিলাম, ততটা ডিটেলসে জানি না, কিন্তু চেক আপ করা হয়েছিল, ইসিজি ইকো কিছু ধরা পড়েনি তাতে। তারপরে চলে এলো, তারপরেও মাঝে সাঝে ব্যথা করছে দেখে আবার অন্য জায়গাতে গিয়ে ইসিজি ইকোগুলো করানো হলো, সেখানতেও কিছু ধরা পড়লো। মানে যত জায়গাতে ইসিজি ইকো করছে, প্রায় 4-5 জায়গাতে করছে, কোথাও কিছু ধরা পড়েনি, সমস্ত রিপোর্ট নর্মাল। এবার 4-5 জায়গাতে ইকো করানো হলো, ইসিজি করানো, সমস্ত রিপোর্ট নর্মাল। এবার একটা মানুষ কি ভাববে যে এতবার টেস্ট করাচ্ছি, সমস্ত জায়গাকার রিপোর্টে নর্মাল আসছে, এক এক জায়গাতে নয় ভুল হতে পারে, অতগুলো জায়গাতে রিপোর্ট নিশ্চয়ই ভুল হবে না। ততগুলো জায়গাকার রিপোর্টও যখন ওই একই জিনিস আসছে, তো তখন একটুখানি মানুষ ভাবলো হয়তো যে ঠিক আছে, তাহলে হয়তো কোনো ব্যথা অ্যাসিডিটি হবে। তারপরেও ব্যথা কমছে না, হঠাৎ হঠাৎ করে ব্যথা করতে লাগছে, আর যখন ব্যথা করতে লাগছে একদম বিশাল অবস্থা হয়ে যাচ্ছে আর কি, মানে ঘেমে টেমে একাকার অবস্থা। আর জেঠুর আর একটা প্রবলেম হতো, মাঝে সাঝে যখনই শুতো না, শ্বাস প্রশ্বাসের অসুবিধা হতো। তো সেই জন্য আর কি সবাই ডিসাইড করা হলো যে ডক্টর কুণাল সরকার তো একবারে অপারেশন করেনি, তো তার আগে চেক আপ টেক আপ করাতে যেতে হয়েছিল। তো বাবা যখন এনজিওগ্রাম করিয়ে এলো, সেই দিনকে আর কি ডক্টর ছিলেন না, মানে ডক্টরকে যে দেখাবেন রিপোর্টগুলো কি করতে হবে না করতে হবে সেদিনকে ছিলেন না। তারপরে একদিনকে জেঠু কাকু বাবা সবাই মিলে আবার গেছিল মুকুন্দপুর মেডিকেল, সেখানটাতে। তো সেই দিনকে আর কি বাবাকে বলে যে অপারেশন করতে হবে, আর জেঠুকে
চেক আপ করে বললেন যে দেখুন আপনার সব রিপোর্টই তো নর্মাল আছে, তবুও যখন আপনার বুকে ব্যথা করছে আপনিও একবার এনজিওগ্রামটা করিয়ে নিন। তো জেঠু বলে ঠিক আছে, ভাইয়ের যখন অপারেশন করতে হবে তাহলে ভাই আগে অপারেশন করিয়ে নিন, তারপরে আমি এনজিওগ্রাম করাবো। তো তারপরে তো আর কি ট্রিটমেন্ট দেওয়া হলো, বাবার অপারেশন করা হলো। বাবা ভালো রিকভারিও করে মানে করছিল আর কি। বাবার যখন অপারেশনের 7 দিন হলো, 6 দিনের দিন, 7 দিনের দিনকে ডিসচার্জ করবে, 6 দিনের দিনকে জেঠু এখান থেকে গাড়ি ভাড়া করে, বড় একটা গাড়ি ভাড়া করে গেল, মানে পেশেন্ট নিয়ে আসা যাবে সেরকম গাড়ি, যে আজকে যাব, কালকে আমি এনজিওগ্রাম করাবো, আর কালকে ভাই ছুটি হবে, কালকে ভাইকে নিয়ে একদম এই গাড়িতে করে বাড়ি চলে আসবো। মানে মানুষটা এতটা এক্সাইটেড ছিল মানে বাড়িতে ভাই আসবে বলে। সেদিনকে বৌদি বলছে সেদিনকে নাকি জেঠু সারাদিন খুব খুশ মেজাজ, বাবাকে দেখতে পাবে বলে। মানে বাবার জেঠু, আমি যতদূর গল্প শুনি আর কি, বলে ছোটবেলা থেকে সেই যমজের মতো থাকতো, মানে ছায়ার মতো সঙ্গী হয়ে থাকতো সবসময়তে। তো মানে এতটাই মিল ছিল আর কি। আর এখানটা তো যেহেতু আমার সেজ কাকুর বাড়ি আলাদা জায়গাতে, ছোট কাকুর বাড়ি আলাদা, ছোট কাকু তো আমাদের দেশের বাড়িতে থাকে, বাট আমার বাবা জেঠু যেহেতু এক জায়গাতে ছিল, আর হয় না এটা কাছাকাছি থাকে, কানেকশনটা একটু ওরকম থাকে। তো মানে চোখে হারাতো আর কি, বাবা জেঠুকে ছাড়া কোনো ডিসিশন নিত না। এমনকি আমরাও, মানে আমরা যে এত বড় হয়েছি, আমরাও মানে কোথাও যাব, মানে তোমাদেরকে বললে তোমরা হাসবে। তোমাদেরকে বলেছিলাম যে আমি আর অমিত প্রথম আর শেষ বিয়ের আগে বেড়াতে গেছিলাম আমার রিসেপশনের বেনারসি কিনতে, সেটাও আমরা জেঠুর পারমিশন নিয়ে গেছিলাম। মানে এতটাই আমরা জেঠুকে মানতাম, জেঠুকে না বলে আমরা কিচ্ছু করতাম না। সে যাই হোক, সে কথা মনে পড়লেই কেমন লাগে, মানে মনে পড়লে ভালো লাগে, তারপর যখন মনে হয় যে মানুষটা নেই, তখন সেই সিচুয়েশনটা সামলানো যায় না। কতদিন অমিত ঘুম থেকে উঠে দেখেছে যে আমি মানে বসে আছি, আমার ঘুম আসছে না এইসব ভাবতে গিয়ে। তো সেদিনকে সন্ধ্যাবেলার দিকে জেঠু, ছোট কাকু, দাদা, আমার বড় পিসমশাই সবাই মিলে এখান থেকে রওনা দিল। মোটামুটি 11:30টার দিকে হোটেলে পৌঁছে গেল। মানে ওই হোটেলে আমার মাও আছে, অমিতও ছিল সেই দিন অবধি। যেহেতু দাদারা সব যাচ্ছে, তাহলে তো মানে মেন কথা ভিড় করে লাভ নেই, আর সেকেন্ড কথা হলো হোটেলে তাহলে মায়ের ঘরে কেউ থেকে যেতে পারবে, দাদা যখন যাচ্ছে দাদা থেকে যেতে পারবে। তো এরকম আর কি চিন্তা ভাবনা করে অমিত সেদিকে সন্ধ্যাবেলাতে ব্যাক করে গেল, আর জেঠু, কাকু, দাদা সবাই মিলে ধরো সেদিনকে রাতে বেলাতে পৌঁছে গেল ওখানটাতে। সবাই মোটামুটি ভালো মেজাজ, মন মেজাজ নিয়েই আছে যে কালকে জেঠুর এনজিওগ্রামটাও হয়ে যাবে, আর বাবাকে ছুটি করে নিয়ে সবাই মিলে বাড়ি চলে আসবে। পরের দিনকে সকালবেলাতে জেঠুকে হসপিটাল নিয়ে যাওয়া হলো, মানে মেডিকাতে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে জেঠুকে ভর্তি করে নিল। এনজিওগ্রাম করতে অনেকটা টাইম লাগে, ওখানে মানে অনেক পেশেন্ট থাকে, এক একটা পেশেন্টের তো 1 থেকে 1.5 ঘন্টা অব্দি টাইম লাগে এনজিওগ্রাম করাতে। বাবারও তাই লেগেছিল। তো জেঠুকে ভর্তি করে নিল, আর বাবাকে ডিসচার্জ হতে হতে রাত সন্ধ্যা 7-8টা মতো হয়ে গেছিল। তো মেন কথা হলো এখন অব্দি ধরো 2 ভাইয়ের কারোর সাথে দেখা নেই। জেঠু যে ভাইকে দেখবো করে পাগল, তার সাথে মানে জেঠু দেখা হয়নি। জেঠু হসপিটালে ভর্তি হয়ে গেছে, আর বাবাকে ওই 7-8টার দিকে ছেড়ে দিল। জেঠুর এনজিওগ্রাম হলো প্রায় রাত 9টা 9:30টার দিকে। তখন আর কি ডাক্তার বললো যে ওনার হার্টের কন্ডিশন খুব খারাপ। হার্টের কন্ডিশন ভালো, হার্টে যেটা মেন আর্টারি, যেটা মানে কি বলবো, হার্টের যেটা মেন রাস্তা, যে দিক দিয়ে রক্ত চলাচল করে, সেই রাস্তাটাতে মানে সেই মেন আর্টারিটাতেই 95% ব্লক, 5% ওপেন আছে, যেটা দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত যাচ্ছে ভেতরে। মানে ভেতরে বলছে, ডাক্তার বলছে হার্টের ভেতরে রক্ত যায় কিন্তু বেরোনোর জায়গা পায় না। তো এরকম একটা কন্ডিশন। যেহেতু হার্টের কন্ডিশন খুব ভালো, সেই জন্য উনি এখনো বেঁচে আছেন। হার্টের কন্ডিশন যদি খারাপ হতো, মানে হার্টে যে পাম্পিং ক্ষমতা, সেই সমস্ত ক্ষমতাগুলো যদি খারাপ হতো, তাহলে উনি আর বাঁচতেন না। আর একটা কথা বললেন যে মানে দাদাকে বলেছেন আর কি, যে আপনাদের কপাল ভালো যে কোনো বুকের কোনো পেন ওঠেনি, মানে ওই হার্ট অ্যাটাকের যে পেনটা, সেই পেনটা ওঠেনি। যদি সেই পেনটা উঠতো, আপনারা হসপিটাল অব্দি আসতে পারতেন না। মানে এতটাই কন্ডিশন খারাপ ওই আর্টারিটার। তো ইমিডিয়েট অপারেশন করতে হবে। আমরা পরশুদিন অপারেশন করবো, মানে ধরো আজকে এনজিওগ্রামটা হয়েছে, পরশুদিন অপারেশন করবো তাই বল। তো কথাটা শুনে ধরো সবারই মনটা খারাপ হয়ে গেল। আর এমন ভাবে সিচুয়েশনটা এমন হয়ে আছে, ডাক্তার বললো যে 95% ব্লক মেইন আর্টারিতে হয়। আমাদের এখানে তো খুব রেয়ার আসে এরকম কেস আর কি। এই সমস্ত কথা বললো। দাদা কান্নাকাটি করতে লাগলো, কাকু কান্নাকাটি করতে লাগলো। আমরা ফোন করছি, ফোনে কাঁদো গলা। তো সে যাই হোক, আমরা বললাম আমরা তো এখান থেকে সান্ত্বনা দিচ্ছি, আমাদেরও তো সেই
কি বলবো, আমরা ভেঙে পড়লেও আর কি ফোনে কান্নাকাটি করতে পারছি না, ওরাও ভেঙে পড়বে বলে আমরা শক্তভাবে বললাম যে দেখ দাদা, ডাক্তার যখন বলেছে, আমরা তো ভালো পজিশনে গিয়েছি, ডাক্তার তো বলছে যে এর থেকে খারাপ কিছুদিন লেট করলে আরো লেট হয়ে যেত, এই সমস্ত কথা ডাক্তার বলছে, তো আমরা তো ভালো টাইমে গেছি, তুই চিন্তা করিস না, ডাক্তার যেরকম বলছে সেরকম কর, অপারেশনটা করিয়ে নে, দেখ জেঠু একদম ভালো হয়ে যাবে। তো আমরা এরকম আর কি মনের জোর জোগাচ্ছি এখান থেকে। তো তারপরে ফোন করে বললো যে না, ডাক্তার পরশুদিনকে ডেট দিয়েছিল, হার্টের কন্ডিশন একটু বেশি খারাপ, সেই জন্য কাল অপারেশন হবে বিকেলে। তার একটু পরে ফোন করে বাবা বলছে না, বিকেল অবধি টাইম বললো দেবে না, সকালে অপারেশন হবে। কিন্তু বাড়ির লোক কেউ জানে না, বাড়ির লোক সবাই জানে যে পরশুদিনকে যেটা ডেট দিয়েছে সেটাই, মানে তারপর যে ডাক্তার ইমিডিয়েট অপারেশন করবে বলে আগের দিনকে ডেট দিয়েছে সেটা কেউ জানে না, শুধু আমি আর ঝুম জানতাম, আর ওদিকে জেঠিমণি বৌদি কেউ জানতো না। তো আর কি একটা অপারেশন হবে সবাই চিন্তা করবে বলে আর কি এটা কাউকে বলা হয়নি। তো অপারেশন হলো, সকালবেলা অপারেশন হলো, ডাক্তার বললো অপারেশন মোটামুটি ভালোভাবে হয়েছে, কিন্তু এটা হাই রিস্ক অপারেশন ছিল, তো একটু তো প্রবলেম হবে। তো অপারেশন ডক্টর কুণাল সরকারি করেছেন, আমার বাবা যে করেছেন, মানে যে অপারেশন করেছেন সেই করেছেন, জেঠুর অপারেশন। তো প্রথম আবার অপারেশন হলো, সেরকম তো কিছু বললো না। তারপরের দিনকে মানে অপারেশন হয়েছে বুধবার, বৃহস্পতিবারে মা মেসেজ করছে, মানে যেহেতু মা বাবার কাছে আছে, মা তো এই সমস্ত কিছু বলতে পারছে না, কারণ বাবাকে সমস্তটাই লুকিয়ে যাওয়া হয়েছে। জেঠুর যে অপারেশন হবে, বাইপাস সার্জারি হবে, সেটা আমার বাবা জানে না, আমার বাবা জানে জাস্ট ওই বললাম না স্টেন বসানো সেটা হবে, জেঠু সেটা জানে। তো বাবাকে ওটাই লুকিয়ে যাওয়া হচ্ছে, মা ফোনে কথা বলতে পারছে না, মা আমাদেরকে মেসেজে বলছে জেঠুর কন্ডিশন মনে হয় ভালো নাই জানিস, আবার ওটি করতে হবে। আমরা বিশ্বাস করছি না, দাদাদেরকে ফোন করছে, দাদারা আমাদেরকে কিছু বলছে না, আমরা টেনশন করবো বলে। দিয়ে বললাম যে দেখ মা আমাকে মেসেজ করছে যে জেঠুর বলে আবার ওটি করতে হবে, তখন বলছে যে হ্যাঁ কি বলছে গ্রাফের নাকি দেখা যাচ্ছে বাইপাস সার্জারি করে, যেই বাইপাস সার্জারি মানে কি, যেই ভাবটা ব্লক, যে আটারিটা ব্লক আছে, সেখানে অন্য পা থেকে একটা শিরা নিয়ে সেই জায়গাটা বাইপাস রাস্তা বলে না, মানে সাইড দিয়ে একটা রাস্তা করে দেবে যে দিক দিয়ে রক্ত চলাচল করবে। তো বুধবার দিনকে অপারেশন করে যে রাস্তাটা করা হয়েছিল, বা যে বাইপাস সার্জারিটা করা হয়েছিল, যে শিরাটা লাগানো হয়েছিল, সেটা দিয়ে রক্ত চলাচল করছে না, সেটা গ্রাফিং এ ধরা পড়েছে। তো সেই জন্য আবার ওটি করতে হবে। তো বুধবার অপারেশন হলো, বৃহস্পতিবার আবার ওটি হলো, সেই আবার মোটামুটি 4-5 ঘন্টা যেটা অপারেশন বাইপাস সার্জারি সেটাই হলো। তো তখন একটা পা দিয়ে শিরা নিয়েছিল বুধবারে, বৃহস্পতিবারে একটা পা দিয়ে শিরা নেওয়া হলো, সেটা দিয়ে আবার বাইপাস সার্জারি করা হলো। তো ওই যে অপারেশন করা হলো, তারপরে জেঠুরা সেরকম রেসপন্স করেনি বলতে হয়তো হালকা জ্ঞানটা ফিরেছে, হালকা হাত পা নাড়িয়েছে, কিন্তু আদারওয়াইজ আর কোনো রেসপন্স এরকম করেনি। হার্টের কন্ডিশন খুব একটা ভালো না, সেটা তো ডাক্তার বলেই দিয়েছিল, মানে অপারেশন করার পরেও খুব একটা কন্ডিশন ভালো ছিল না, মানে যেই রিকভারিটা বাবা পরের দিনকেই অনেকটা রিকভার করে ফেলেছিল, যে চিনতে পারছিল, কথা বলছিল। জেঠু সেটা অপারেশনের 5 দিন পরেও পারেনি, অপারেশনের 2 দিন কি 1 দিন পরে, 2 দিন পরে, মানে ওই হালকা হয় না হাতটা চেপে ধরা, মানে কাকু গেছে কি দাদা গেছে হাতটা চেপে ধরেছে, দাদার শ্বশুর মশাই মানে বৌদির বাবা গেছে, বৌদির বাবা হাতটা চেপে এরকম করে ধরেছে, জিজ্ঞেস করছে বিয়ার মশাই শরীর খারাপ করছে, বলছে এরকম করছে, বলছে নাতির জন্য মন খারাপ করছে, এরকম করছে, মানে একদম হালকা কিছু রেসপন্স করছিল, বাট সেই রকম রেসপন্স না যে কথা বলা বা কিছু। আর ওই যে 5-6 দিন মানে আমার জেঠু ভেন্টিলেশনে থেকেই মারা গেছে। আমার বাবাকে যেটা ভেন্টিলেশন পরের দিকে খুলে দিয়েছিল, মুখে পাইপ টাইপ যেগুলো ভরা থাকে, সেগুলো আমার জেঠু কি বলবো, মানুষটা মারা যাওয়ার সময় তো একটুখানি শান্তিও পায়নি, ওই সমস্ত নিয়েই মানুষটা চলে গেছে আমাদেরকে ছেড়ে। তো এরকম 4-5 দিন হয়ে গেল, তাও সেরকম কোনো রেসপন্স নেই। ডাক্তারও বলছে যে আমরা খুব যথাসাধ্য চেষ্টা করছি, তাও আর কি আসলে বলে না, হয়তো অতটুকুই জীবন ছিল। আমরা এখন মনে হচ্ছে যে এটা না হলেও হতো, ওটা না হলেও হতো, কিন্তু আসলে বলে না যে আমার জন্ম আমার মৃত্যু তো লেখা আছে, আমি যেদিনকে মারা যাবো সেদিনকে মারা যাবোই, সে আমি বাড়িতে থেকে মারা যায়, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাক, কি কিছু করে মারা যাক, আমরা মনকে এটা সান্ত্বনা দিচ্ছি যে আমার জেঠুর হয়তো ওইটুকুনি আয়ু ছিল, সেদিনকে হসপিটালে মারা গেছে, হসপিটালে না মারা গেলে হয়তো বাড়িতে মারা যেত। ডাক্তার তো বলেই ছিল যে হার্টের এমন একটা কন্ডিশন, যখন তখন বাড়িতে মানে মরে পড়ে থাকতো, আপনারা কেউ জানতেন না, এরকম একটা কন্ডিশন হয়ে গেছিল জেঠু। তো অপারেশন না করেও কোনো উপায় ছিল না। তো এটা কন্ডিশন আর কি এরকম যে 5 দিনের দিনকে তখন ডাক্তার বলল যে দেখুন রিকভারি হওয়ার চান্স খুব কম, মানে মোটামুটি একটা ঝেড়ে জবাব দেওয়ার মতো হলো 5 দিনের দিনকে, যে
দেখুন মোটামুটি রিকভারি হওয়ার চান্স আর নেই বলতে পারেন। তবুও আমরা চেষ্টা করছি, একটা ইঞ্জেকশন দিলাম কিছুক্ষণ আগে। এবার যদি এটাতে যদি কিছু কাজ হয় তো হবে, না হলে আমাদের হাতের কিছু নেই। আপনারা আশেপাশে থাকবেন, আপনাদেরকে যখন তখন ডাকতে পারি, এই কথা বললো। আর এই কটা দিন ধরো বাবার সামনে পুরো অ্যাক্টিং করা হচ্ছে, পুরো অ্যাক্টিং। আমরা ফোন করে নর্মাল ভাবে কথা বলছি, দাদা ছোট কাকু হসপিটাল থেকে আসছে, এসে হোটেলের মা বলছে তো, মানে মা বলছে সে কিরকম একটা সিচুয়েশন, মানে সেই সিনেমা হয় না, যে সিনেমার মতো একটা সিচুয়েশন। মা বলছে রান্না আসছে, মানে দাদার কথা বলছে কি, দাদা ছোট কাকু আসছে, এসে হোটেলের নিচে তলাতে কাঁদছে, কেঁদে চোখে মুখে জল দিয়ে নর্মাল ভাবে হাসি মুখে এসে বাবার সাথে কথা বলছে, দিয়ে হোটেলের ঘরে গিয়ে আবার কাঁদছে। মানে যত কষ্টই হোক বাবাকে কেউ কোনো কিছু বুঝতেই দিচ্ছে না যে জেঠুর কন্ডিশন এতটা খারাপ। তো যাই হোক, সেই দিনকেও আর কি যে বাবা কিছু বুঝতে দেওয়া হয়নি, কিন্তু বুঝতে না দিলে কি হবে, রক্তের টান, মন তো একটা টানবেই। যবে থেকে জেঠুর কন্ডিশন ডিটোরিয়েট করে গেছে, মানে যবে থেকে জেঠুর কন্ডিশন একটু খারাপের দিকে যাচ্ছে, তবে থেকে বাবার কিন্তু রাতে ঘুম নেই। তবে থেকে বাবার মানে কিছুটা বুঝতে পারছে, খালি মাকে জিজ্ঞাসা করছে, সবাইকে জিজ্ঞেস করছে দাদা কোনো খবর পেলা, দাদা কোনো খবর পেলা। মানে মানুষটা মন কাঁদছিল অলরেডি যে দাদার কিছু একটা হয়েছে। আবার হঠাৎ করে যেদিনকে জেঠু চলে গেল আর কি, সেই দিনকে বিকালবেলাতে, তখনও এতটা যে জেঠু যে আর ফিরবে না এরকম একটা কন্ডিশন তখনও ছিল না। তখনও ডাক্তার আশ্বাস জুগিয়েছিল যে না রিকভারি হয়ে যাবে, এরকম অনেক কেস এসেছে। তো সেদিনকে আর কি বাবা ফরস করে বলছে কি যে ভগবান তো দাদাকে না নিয়ে আমাকে নিতে পারে। মানে মানুষটার মনে মনে এত কিছু চলছে, কিন্তু মানুষটা এইসব কথা তো বলা যায় না। মানে বাবাকে আমরা বলছি যে জেঠু ভালো আছে, বাবা তো এই সমস্ত কথা বেশি কিছু বলতে পারছে না। বাবা মনে মনে ভাবছে, এক এক সময় তাই এই সমস্ত কথা বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে যে আমাকে নিতে পারে ভগবান, বা দাদাকে কেন নিচ্ছে। সে যাই হোক আর কি, সেদিনকেই ওরকম কথা বললো, যে বললো আপনারা আশেপাশে থাকবেন, আপনাদেরকে খবর দেব কিছু হলে। মোটামুটি কটা বাজে তখন, রাত 10টা কি 11টা হবে না 9টা হবে, আমার টাইমও ঠিক মতো জানি না। সে কটাই দিন যে কিভাবে দিন গেছে, কিভাবে রাত গেছে আমরাই জানি। মা মেসেজ করছে হসপিটাল থেকে ডাকলো দাদাকে আর কাকুকে। তো আমরা বলছি তাহলে তো এখন ফোন করা যাবে না, কিছুক্ষণ পরে ফোন করো। তখনও আমরা মানে আশ্বাস রেখেছি যে না কিছু হবে কিছু হবে। মিডিলে অনেক কিছু এমন বলে না, একটা ঐশ্বরিক ইঙ্গিত দেওয়া, যে যেমন ধরো বড় মার ছবিটা বড় মার জেঠুর মাথাতে ঠেকাতেই আর কি কাকুর ফোন একটা মিস কল, তখন ধরতে পারেনি, ভেতরে ছিল বলে। ফোনটাকে খুলেই দেখছে ট্রু কলারের নাম দেখাচ্ছে বড় মা। মানে এরকম কিছু করছে আর কি বলে এটাকে, কাকতালীয় জিনিস আর কি হয়েছে, যাতে আমাদেরও মনে হয়েছে ভগবান হয়তো আমাদের সহায় আছে, হয়তো জেঠু ফিরে আসবে। ডাক্তার ডাকলেন বাবা কাকুকে আর দাদাকে, ওখানটায় ডাক্তার বলে দিলেন যে দেখুন আর সার্ভাইভ করার কোনো চান্স নেই, যতক্ষণ উনি ভেন্টিলেশন থাকবেন আমরা ভেন্টিলেশন সাপোর্ট দেবো, কিন্তু যখন উনি এক্সপায়ার করে যাবেন তখন আমরা ভেন্টিলেশন খুলবো, তার আগে খুলবো না। তো ভেন্টিলেশনেই ছিল জেঠু। রাত 3:50, মানে ভোর 3:50 জেঠু আমাদেরকে ছেড়ে চলে গেছে। সেটাও আমাদেরকে কেউ জানায়নি। রাতের বেলাতে যাকে ফোন করছি সেই বলছে যে কোনো খবর নেই, এখনো কোনো খবর নেই। সকাল 7টার সময়তে আর কি জানতে পারলাম যে আমার জেঠু আর নেই। আর ওই দিনকে আর কি জেঠু কন্ডিশন খারাপ দেখেই এদিক থেকে অনির্বাণ অমিত সবাই মিলে বেরিয়ে গেছিল ওখানটাতে। তো ওরা সব কলকাতাতেই ছিল। পরের দিনকে এবার বাবাকে কি করে জানানো হবে, জানাতে তো হবে, কারণ পাশাপাশি বাড়ি, বাবাকেও নিয়ে আসতে হবে ডিসচার্জ করে। মানে ডিসচার্জ তো হয়ে গেছে তার 5-6 দিন আগে, যেদিনকে জেঠুকে ভর্তি করছে ওখানে সেখানে। তো 7 দিন আগে, সরি, মানে জেঠুর এনজিওগ্রাম হয়েছে পরের দিনকে হয়েছে, সব মিলিয়ে আর কি 7 দিন মতো ছিল। তো বাবাকেও নিয়ে আসতে হবে, না জানিয়েও উপায় নেই। তো সবাই মিলে ঠিক করলো যে ডাক্তারের সামনে, মানে বাবার সেদিকে একটা চেক আপও ছিল, চেক আপ করে বাড়ি নিয়ে আসবে। তো ডাক্তারের সামনে আর কি জেঠুর কথাটা বলা হবে যে জেঠু আর নেই, তারপরে ডাক্তারের কাছে ঢোকানো হবে, যাতে বাবার কোনো সিচুয়েশন খারাপ যদি হয়ে যায় তো ডাক্তার সামনে নিতে পারে। তো ওরকমই অনেকক্ষণ ধরে লুকিয়ে চুরিয়ে রাখা হচ্ছে। অনেক লোকজন গেছে, সবাইকে বাবার সামনে যেতে দেওয়া হচ্ছে না, সবাইকে লুকিয়ে চুরিয়ে রাখা হচ্ছে। যে এত লোকজন আসছে যেন তো মানুষ একটা সন্দেহ করবে যে কিছু একটা হয়েছে। তবুও কয়েকজনকে দেখে সন্দেহ হয়েছিল বাবার, যে পরে তো জানতে পারছি কথাগুলো যে বাবা বলছিল যে কিছু তো একটা হয়েছে, আমি বুঝতে পারছিলাম, এদেরকে দেখতে পাচ্ছিলাম, ওদের যাওয়ার কথা ছিল না। তো এরকম একটা কন্ডিশন যখন বাবা ড্রেসিং মেশিন হয়ে গেল, বাবা যখন ডাক্তার কাছে চেক আপ করাতে নিয়ে যাবে, তখন অনির্বাণ বাবাকে বললো যে বাবা জেঠু কিন্তু আর নেই। হ্যাঁ, বাবা তখন মনে মনে তো একটা কিছু হচ্ছিল, বাবা বুঝতে পারছিল যে জেঠু কিছু একটা হয়েছে, যে কিন্তু জেঠু যে নেই সেটা বাবা বুঝতে পারেনি।
তো অবাক হয়ে গেল যে আর নেই, তাই বললো। এই কথাটা বলে বাবাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ঢুকিয়ে নিয়ে যাওয়া হলো। ডাক্তারের সাথে কথাবার্তা বললো, সমস্তটাই বলা হলো যে এরকম এরকম ব্যাপার, পেশেন্টের যে দাদা তিনি আর নেই, ওনারও সেম অপারেশন হয়েছে। ডাক্তারও তখন ফাইল মাইন চেক করে বললেন যে দেখুন আমরাও খুব চেষ্টা করেছি, উনিও খুব বাঁচার চেষ্টা করেছেন, কিন্তু হয়তো ওনার এটুকুনি ছিল আয়ু। তো এরকম আর কি কথা বললেন, আর তো কিছু করার নেই। তো তখনই আর কি চেক আপ করিয়ে বাবাকে বের করে নিয়ে আসা হলো। তখন সবাই মিলে বাবাকে বললো যে তুমি কি জেঠুকে দেখবে, কারণ জেঠুকে তখন নিয়ে আসা হয়নি। একসাথেই মানে দুই ভাই একসাথে ফিরবে বলছিল, দুই ভাই একসাথেই ফিরলো। একজন মানে বেঁচে ফিরলো, একজন না বেঁচে ফিরলো আর কি। তো দুই ভাইকে একসাথে আর কি নিয়ে আসা হয়েছিল। তখনই জিজ্ঞাসা করলো যে বাবা, মানে বাবাকে জিজ্ঞেস করা ছিল যে জেঠুকে দেখবে কিনা। তো বাবা বলেছিল খবরটা দিলে আমাকে এখন দেখিও না, তাহলে আমি মানে এই এত দূর থেকে বাড়ি যেতে পারবো না, আমি রাস্তাতেই শেষ হয়ে যাবো, আমি বাড়িতে গিয়ে দেখবো। তো ওই কথা বলার পরে আর কি জেঠুর গাড়ি ওখান থেকে ছেড়ে দেওয়া হলো। বাবাকে ধরো আস্তে আস্তে তো নিয়ে আসা হবে, যেহেতু পেশেন্ট অপারেশন হয়েছে সদ্য। জেঠুর অপারেশন হয়েছে, কিন্তু জেঠুর তো তখন কোনো ক্ষতি হওয়ার আর কোনো চান্স নেই, কিন্তু বাবার ক্ষতি হওয়ার চান্স ছিল। তো সেই স্বর্গরথ বলে, সেই স্বর্গরথে আর কি জেঠুকে করে নিয়ে আসা হলো। আর বাবা তারপরে গাড়িতে করে আস্তে আস্তে এলো। তারপরে জেঠুকে তো নিয়ে এসে বাড়িতে ঢোকানো হলো। সে ওই একই সাথে ধরো আগা করে এসেছে, মানে জেঠু আগে বেরিয়েছে, বাবা পরে বেরিয়েছে, কিন্তু সে ঢুকেছে প্রায় একসাথে। মানে অনেক জায়গাতে জেঠুকে দেখাতে নিয়ে এসেছে। তো আর আমাদের যেটা দেশের বাড়ি মানটা, সেখানে তো একবার নিয়ে যাওয়া হয়েছিল জেঠুকে। তো ও করতে করতে আর কি দুই ভাই মানে একসাথেই বাড়িতে ঢুকেছে। তো জেঠুকে তো বাড়িতে নিয়ে যাওয়া হলো, তখন অব্দি বাবা দেখেনি। তারপর জেঠুকে নিয়ে গিয়ে মানে বাবাকে জেঠু দোকানে বসানো হয়েছিল, একটু এসি আছে, আর ওখানে ভিড়ভাটাটাও কম হবে বলে। তারপর যখন জেঠুকে বাড়ি থেকে বের করে জেঠুর দোকানের সামনে একবার রাখা হলো, তখন বাবা দেখেছে কাঁদছিল। কাঁদা তো যাবে না জোরে জোরে, কারণ সেটাও বুকের উপর প্রেশার পড়বে। মানে মানুষটারও কি সিচুয়েশন, দাদা চলে গেল, দাদার বাবা তো এটাই খালি বলছে যে আমি আমার দাদার একটা কাজও ঠিক করে করতে পারলাম না। আশুদের খাবার, মানে আশুদ এটা হয়তো বাঙালিতে সবাই জানো তেল নুন ছাড়া খাবার, রুটি খেতে হয় না। তেল নুন ছাড়া খাবার খেয়েছে বাবা, আমরা করে দিয়েছি, কিন্তু রুটিটা ধরো না দিলেই না, কারণ ভাত 2-3 বেলা করে দেওয়া যাবে না, তো রুটিটা দিতে হতো। বলছে আমি মানুষটার, আমার দাদা আমার প্রাণের চেয়ে প্রিয়, দাদা আমার, বাবা একটা কথা হচ্ছে আমার ভগবান, আমার বন্ধু, আমার সমস্ত কিছু আমার দাদা ছিল, কিন্তু মানুষটার আমি শেষ কাজে না, মানুষটার মানে শ্মশানে আমি যেতে পারলাম না, মানুষটাকে একটু ছুঁয়ে দেখতে পারলাম না, মানুষটাকে আমি একটু চোখে দেখতে পারলাম, মানুষটা ঠিক মতো আমি কাজ করতে পারলাম না, মানুষের সাধ্যতে আমি যেতে পারলাম না। মানে একটা ভেতর একটা কষ্ট হচ্ছে যে মানুষটার কোনো কাজে অংশগ্রহণ করতে পারলাম না আমি। আর একটা কথা বলছে, আমাকে যদি একবার দেখাতো আমার দাদাকে, আমার দাদা যদি একবার আমাকে দেখতো, তাহলে আমার দাদা বেঁচে যেত। বাড়িতে যে কি সিচুয়েশন চলছে 2-3 মাস ধরে, বলার মতো না। যাই হোক, এই সিচুয়েশন তোমরা কিছুটাই জানতে যে জেঠু আর নেই, বাট জেঠু নেই এর পিছনে যে কত কি হয়েছে, আমার বাবার অপারেশন, এই সমস্ত ঘটনা তো তোমরা জানতে না, তাই ভাবলাম একটা ভিডিও করি। সমস্ত কথা লিখে জানানো সম্ভব না, তাই একটা ভিডিও করি, ভিডিওতে তোমাদেরকে জানাই যে এই হয়েছিল। ভিডিও শেষে জেঠুর যে কাজ হয়েছিল সে কাজে কিছু কিছু ক্লিপিংস আছে, সেগুলো আমি দিয়ে দেবো। যাই হোক, আমার বাবা এখন আগের থেকে অনেকটা ভালো আছে, কিন্তু ওই একটাই কথা, যখনই জিজ্ঞাসা করতে শরীর কেমন আছে, একটাই কথা যে আমার শরীর ভালো আছে, কিন্তু আমার মনটা ভেঙে গেল। মানে বাবার সারাদিনকার রুটিন ছিল, বাবা সকালবেলাতে দোকান যেত, জেঠুকে দাদা আসছি বলে যেত, এসে জেঠুর কাছে বসে 1 ঘন্টা গল্প করে তারপর বাড়ি আসতো। বিকালবেলা তো দাদা আসছি বলে দোকান যেত, বিকেলেও রাতে বাতে দোকান থেকে এসে বাবা জেঠুর সাথে আর কি, জেঠু আর বাবা প্রায় 1-1.5 ঘন্টা গল্প করে রাত 11টা 11:30 বাড়ি আসতো। মানে এরকম একটা রুটিন ছিল আর কি দুটো মানুষের। তো এখন ওটা একটুখানি তো অসুবিধা হচ্ছেই, সেটাই খালি বলছে যে আমার সারাদিনকার রুটিন গড়বড় হয়ে গেল দাদাকে ছাড়া। আর মানে এমন একটা সিচুয়েশন না, বাবা বলতো তো যে দাদার কিছু হলে আমি দাদার মুখ দেখে বুঝতে পারি, আমার কিছু হলে দাদা আমার মুখ দেখে বুঝতে পারে। মানে এতটাই দুজনের মধ্যে স্ট্রং বন্ধন ছিল একটা। কিছু করার নেই আসলে, যার যতটা আয়ু। আমরা এখন কথা বলছি। আর একটা কথা কি বলতো, এই কথাটা আমি কাউকে বলিনি, আমার জেঠু চলে যাওয়ার পরে না আমার জীবনের প্রতি একটা এমন ভয় ঢুকে গেছে, মানে রোজ রাতে শোয়ার সময় তো আমার মনে হয় সকালবেলা আমি উঠবো, তো মানে এরকম একটা ভয় ঢুকে গেছে ভেতরে যে এই আমি এক্ষুনি কথা বলছি, এক্ষুনি হয়তো আমি নেই।
এইরকম অনেক কাছের মানুষকে হারিয়েছি, কিন্তু এই জিনিসটা কখনোই আমার মনে হয়নি। কিন্তু জেঠু চলে যাওয়ার পর থেকে আমার রোজ রাতে ঘুমানোর সময় তো মনে হয় সকালবেলা আমি উঠবো তো, আমি আমি বেঁচে থাকবো তো, মানে এইরকম একটা জীবনের প্রতি ভয় ঢুকে গেছে। যাই হোক, এই ব্যাপার, যার জন্য এতদিন ভিডিও দিইনি, ভিডিও দেওয়ার কথা ভাবিও নি। ছোট ছোট রিল মিল আগে পোস্ট করতাম, শর্ট ভিডিও পোস্ট করতাম, সেগুলোও করার কথা মাথায় আসেনি। চেষ্টা করবো এবার থেকে 2-1টা করে ভিডিও দেওয়ার সপ্তাহে। যাই হোক, তোমরা ভালো থেকো, নিজেদের শরীরের যত্ন নিয়েও। দেখতেই পাচ্ছ শরীরের সবার কি কন্ডিশন, মানে মোটামুটি এখন সবারই ভেতরেই রোগ আছে, কে সুস্থ আছে বলো? তো নিজেদেরকে কন্ট্রোল করে চলতে হবে। বাইরের খাবার দাবার যতটা পারবে কম খাও, বাড়ির তৈরি খাবার দাবার খাও, সুস্থ থাকো, ভালো থাকো, সময় মতো ঘুমাও। আর কি বলবো, আর কিছু বলার নেই। দেখা হবে আবার পরে ভিডিওতে। চলো, টাটা।
কি করবো বাবা? নারদমুনি আমার কি করলি? হাতে বিনা চক্রটি হাতে নিয়ে গান গাইতে গাইতে দ্বারকার কাছে যাত্রা করলেন।